আজ লাইভটা 2022 সালে টেট উত্তীর্ণ ক্যান্ডিডেটদের নিয়েই লাইভটা হবে। অনেকেই বিভিন্ন দিকের বিভিন্ন নিউজ দেখে, বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে বিভ্রান্ত হয়ে পড়ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা বার্তা আমাদের পক্ষ থেকে 2022 সালে টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের পক্ষ থেকে দিতে চাই। আগে বলি যে আমরা 2000 মানে রাজ্যের 2017 টেট হয়েছিল, মানে টেটের নোটিফিকেশান বের হয়েছিল। সেখানে শেষ ডিএলএড ব্যাচ 2017-19 অ্যাপ্লাই করতে পেরেছিল। 18 সাল থেকে যারা প্রাইমারি শিক্ষক শিক্ষিকা হওয়ার স্বপ্ন নিয়ে প্রশিক্ষণ নিয়েছে, মানে ডিএলএড ট্রেনিং নিয়েছে বিভিন্ন বিএড ডিএলএড কলেজে। আপনারা জানেন, প্রত্যেকে যারা লাইভ দেখছেন হয়তো সবাই হবু শিক্ষক শিক্ষিকা না, সাধারণ মানুষ অনেকেই দেখেন। তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা জানেন রাজ্যে নিয়ম হয়েছে, রাজ্যে না সারা দেশে নিয়ম হয়েছে যে শিক্ষকের পদে আপনি যেতে গেলে, মানে শিক্ষক হতে গেলে আপনাকে আগে প্রশিক্ষণ নিতে হবে এবং টেট পাস হতে হবে। তো 2018 সাল থেকে যারা ডিএলএড ভর্তি হয়েছে, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, রাজ্যের বিভিন্ন ডিএলএড কলেজে, সেই 18 সাল থেকে যারা ভর্তি হয়েছিল, 18 সালেও প্রাইমারি টেট হয়নি, 19 সালেও হয়নি, 20 সালেও হয়নি, 21 সালেও হয়নি, 22 সালের ডিসেম্বর মাসে 11ই ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা হয়। সেই প্রাইমারি 2022 সালের 11 ডিসেম্বর টেট উত্তীর্ণ আমরা। 2022-এর টেট আর 2023-এর 10ই ফেব্রুয়ারি রেজাল্ট পাবলিশ করে জানানো হয় এবার থেকে বছরে দুবার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। তো এই দুটো বাক্যের উপর ভিত্তি করে অনেকগুলো লাইভ কিন্তু আজ, মানে এই দুটো বাক্য যে এবার থেকে দুবার করে নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না, তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় এই কথাটা বলেছিলেন। এই দুটো কথার উপর ভিত্তি করে আজকে অনেকের লাইভ কিন্তু আজকে শেষের পথে। অনেকেই আজ হচ্ছে মানসিক রোগীতে পরিণত হয়েছে, কারণ টেট পাস যারা করেনি তারা বিভিন্ন পেশায় যুক্ত হয়ে গেছেন, তাদের কোনো আশা নেই দেখে। কিন্তু যারা টেট উত্তীর্ণ হয়ে মাসের পর মাস, বছরের পর বছর পেরিয়ে গেছে, 2023 সাল, 2024 সাল, 2025 সাল আর 2026 সালে শেষ হতে চলল, হবে 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 করে অপেক্ষায় আজকে টেট না যারা পাশ করতে পারেনি, তারা তাদের জীবনে কোনো মানে যে নিয়ে ইন্টারভিউ দেব, প্যানেল বেরো হবে, এরকম কোনো ভাবনাও ছিল না। তারা এই পথটা ছেড়ে অন্য পথ বেছে নিয়েছে। কিন্তু যারা টেট উত্তীর্ণ হয়ে আছে, তাদের যে কথা বলা হয়েছিল যে এবার থেকে বছরে দুবার নিয়ে কোনো টেট পাস বসে থাকবে না, তো যারা অলরেডি কোয়ালিফাই করেছে প্রত্যেকের মনে একটা স্বপ্ন ছিল। কারণ যারা ডিএলএড করতে যায় প্রত্যেকেই কিন্তু একটা স্বপ্ন নিয়েই যাই আমরা, যে টেট পাস করে ইন্টারভিউয়ের মাধ্যমে এই স্বপ্ন পূরণটা যাতে হয়। তো সেই নিয়োগ 2023 সাল গেল, 24 সাল গেল, 25 সাল গেল, পাকা 3 বছর। আর এই 26 সাল এই জুলাই মাস আসতে চলল। ভাবতে পারছেন? জীবন যৌবন বলে প্রত্যেকটার মানুষের তো একটা জিনিস থাকে, এটা প্রত্যেকের একটা প্ল্যান থাকে যে জীবনে এই জিনিসটা আমি এখন এই পদক্ষেপটাই এখন নেব, এই টাইমটা করব।
কত কাজই মানুষের আটকে আছে। সেই 2018 সাল থেকে যে ছেলেটা বা যে মেয়েটা প্রশিক্ষণ নিয়েছে, যে আমি এই প্রশিক্ষণ নিচ্ছি আমার মায়ের নাকের কানের বন্ধক দিয়ে, সোনার জিনিস বন্ধক রেখে, আমি জমি জায়গা বন্ধক রেখে আমি এই ডিএলএড প্রশিক্ষণ নিচ্ছি টেট পাস করে ইন্টারভিউ দিয়ে চাকরি পাবো বলে। এই 2018 সাল থেকে যদি কেউ এই স্বপ্ন দেখে, 2018 সাল থেকে অপেক্ষা করে করে 2022-এর শেষে ডিসেম্বর মাসে টেট দিয়ে সেই টেট উত্তীর্ণ হয়ে আজকে 26 সাল হতে গেল, যদি তারা নিয়োগ না পায়, এর চেয়ে দুর্ভাগ্যের আর কি হতে পারে। আমরা হয়তো কেউ চুপচাপ সব মেনে নিচ্ছি আমরা প্রত্যেকেই। যে সরকার আগে ছিল তারা তো আমাদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়ে গেছে। একেবারেই যে তৃণমূল সরকার ছিল তারা তো এমনি ইন্টারভিউ দেয়নি, লাগাতার আন্দোলন, চোখে চোখ রেখে আন্দোলন। কখনো বিধানসভা, কখনো কালীঘাট, কখনো নবান্ন, কখনো প্রাইমারি শিক্ষা পর্ষদ, কখন বিকাশ ভবন, বারে বারে একটা জায়গায় একবার আন্দোলন হয়নি, এক জায়গায় 3বার। শেষ পর্যন্ত বারাসাতে এসে তৃণমূলের সাংসদদের গাড়ি আটকে দেয়া, তৎকালীন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়িতে যাওয়া, ওই কালেন্দির বাড়িতে চলে যাওয়া সন্ধ্যাবেলা। তো শেষ পর্যন্ত বাধ্য হয়ে পুজো প্যান্ডেলে প্যান্ডেলে সেই তখনকার মুখ্যমন্ত্রী প্যান্ডেলে প্যান্ডেলে উদ্বোধন করবেন আর 22 স্টেট গিয়ে ঝামেলা করবে, এই চিন্তা ভাবনায় হঠাৎ করে ইন্টারভিউ মানে আমাদের নোটিফিকেশন বের করা হলো পুজোর আগে, 25শে সেপ্টেম্বর 2025 সাল। এমনকি মুখ্যমন্ত্রী সেই মানে তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমানে মিটিংয়ে গেছে, পূর্ব বর্ধমানের জনসভায়, সেখানেও গিয়ে কিন্তু আমরা প্ল্যাকার্ড তুলে ওনার বক্তব্য আটকে দিয়েছি যে আমাদের বিষয়টা ভাবুন। অদৃশ্য শক্তি বলে একটা জিনিস আছে, বিদায় দিয়ে দিয়েছে জনগণ, বিদায় দিয়েছে, এই বঞ্চিতরা বিদায় দিয়েছে। এক প্রকার খেলা হয়েছে, 3 বছর একটু কাজ হয়েছে আর বিশাল করে দেখানো হয়েছে। হতে পারতো না, 6টা মাস টাইম ছিল সেপ্টেম্বর মাস থেকে, নিয়োগ দিতে পারতো না? সেপ্টেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত ভেবে দেখুন, কেউ ভেবেছিলেন? কিন্তু আমি বলেছিলাম যে এই এমনি হবে না, আন্দোলনের কিন্তু পথ প্রশস্ত হয়েছিল। কিন্তু ইন্টারভিউয়ের দোহাই দিয়ে অনেকেই কেউ রাজপথে আসতে চাননি, কিছু জন হয়তো চেয়েছিলেন। আজকে 25শে সেপ্টেম্বর 2025 তাড়াহুড়ো করে নোটিফিকেশন প্রকাশ করা হলো। সেই নোটিফিকেশনের ইন্টারভিউ শুরু হলো 2025 সালের শেষে এসে, মানে প্রায় 3 মাস বসিয়ে রাখা হয়েছে। এটা কিছুটা হলেও আমাদের দুর্বলতা, এটা কিছুটা হলেও আমাদের 2022 সালে টেট উত্তীর্ণদের সাথে এক প্রকার খেলা। কারণ 6টা মাস হাতে পাওয়া গিয়েছিল, 6টা মাসে কি এই 45-50 হাজার ইন্টারভিউ নেওয়া যায় না? এক একজনের 4টে-5টা করে ডেমনস্ট্রেশন ধরা হয়েছে, শেষ পর্যন্ত নামটা ধরা হয়েছে, টাইমটা কি করে নষ্ট করবে ভাবতে পারছেন? যে দিনটা যায় মনে করবেন সেই দিনটা কাজে লাগানো উচিত। যেটা যায় অনেক যাওয়ার পর বোঝা যায় যে এই সময়টা কিন্তু দরকার ছিল। পর্ষদে তো
প্রতীকী তালা লাগানো হয়েছিল, ওটা অরিজিনাল তালা লাগানো ভালো ছিল, তালা চাবি দিয়ে অরিজিনাল লাগানো ভালো ছিল। গেছি তো অনেকবার। সবচেয়ে বড় কথা যে এই যে ভোটটা হলো, বিধানসভা ভোট, এই ভোটটা হচ্ছে কোনো নিয়োগ ছাড়া ভোট। আমি ভোটের দুদিন আগে পর্যন্ত, ভোটের দিনেও পর্যন্ত আমি ফেসবুক পোস্ট করেছি, যেই নিয়োগ ছাড়া না হয়েছে এসএসসির নিয়োগ, না হয়েছে এসএলএসটি 9, 10, 11, 12, না গ্রুপ ডি গ্রুপ সি, না দীর্ঘদিন বসে থাকা প্রাইমারি টেট, না পুলিশ, কোনো নিয়োগ ছাড়াই আজকে ওভার কনফিডেন্স একেবারে টাটা বাই বাই জানিয়ে দিয়েছে। অতিরিক্ত ওভার কনফিডেন্স যে বঞ্চিতদের ঝুলিয়ে রাখলে তারা আমাকে ভোট দেবে, এদেরকে চাকরি দিলে আর ভোট দেবে না, এদেরকে যদি ঝুলিয়ে রাখা যায়, এদেরকে যদি হাফ ইন্টারভিউ দিয়ে হাফ ইন্টারভিউ রেখে দেব, সবাই ভেবে নেবে যে পরে এসে আবার ইন্টারভিউ হবে, তাহলে প্রত্যেকেই সরকারকে ভোট দেবে। এই ভাবনার কারণে একটা নিয়োগ হয়নি ভোটের আগে, এই প্রথম। এর আগেও সিপিএম সরকার ছিল, সবাই ভোটের আগে একটা টার্গেট নেয়, ভোটের আগে কিন্তু একটা নিয়োগ দেয়, হাত খোলা নিয়োগ। কিন্তু ওভার কনফিডেন্স, কোনো বঞ্চিত চাকরি প্রার্থীর কারণ নিয়োগ হয়নি, একটা নিয়োগ হয়নি। আন্দোলন করলে বলা হয়েছিল কি, আন্দোলনটা এখানে নয় অন্য জায়গায় করুন। ওই প্যারাটিসাররা আন্দোলন করতে গেছিল ধর্মতলায়, সেখানে তাদের কথা না শুনে বলা হলো যে আন্দোলনটা অন্য জায়গায় করুন, এখানে না। তাহলে আর কত আন্দোলন করলে আমরা পেতাম? হয়তো অনেকে বলবেন যে আন্দোলনটা হয়নি শেষ দিকে, কিন্তু কত আন্দোলন করলে পেতাম যদি আপনার ইচ্ছেই না থাকে। টিভিতে ঘন্টার পর ঘন্টা আমাদের লাইভ দেখানো হচ্ছে এপিসি ভবন অভিযান, বিধানসভা অভিযান, সেখানে না পেরে সাংবাদিকরা বক্তব্য দিচ্ছে, সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন শিক্ষামন্ত্রীকে, তৎকালীন শিক্ষামন্ত্রীকে, যে 2022 সালের টেট উত্তীর্ণরা 50,000 ভ্যাকান্সির দাবিতে বিধানসভায় আন্দোলন করছে, সেখান থেকে আপনার বাড়িতে আন্দোলন হচ্ছে, তারা গেছে, তাদের নিয়োগের, তাদের 50,000 ভ্যাকান্সির বিষয়টা কি বলতে চাইছেন? তৎকালীন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় বললেন যে 50,000 আমাদেরকে খাইয়ে দেয়া হচ্ছে, আমরা তো নিয়োগ দিচ্ছি। এটা আন্দোলনটা, এটা মানে কোনো অর্থহীন আন্দোলন মনে আছে? আজ যে কোথাও দেখতে পাচ্ছি না, কোথাও দেখতে পাচ্ছি না তাকে। আর এই এই বঞ্চিতদের, এদের ভবিষ্যৎ, এদের পরিবার, এদের সামনের দিনের পরিকল্পনা আজকে ধুলোয় মিশে আছে। নবগঠিত সরকার এসছে, তাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, সময় লাগবে। আমাদের যতই বাজে পরিস্থিতি হোক না কেন, যতই ডিপ্রেশনের মধ্যে পড়ি না কেন, যতই আমরা মানসিক রোগীতে পরিণত হই না কেন, স্বাভাবিক তো কেউই নেই। এতদিন একটা অপেক্ষারও তো একটা ধৈর্য রয়েছে। তো নবনির্বাচিত সরকারের সময় দিতে হবে। এর মধ্যে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমরা মুখ্যমন্ত্রীর সাথে, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করছি। নতুন সরকার, সেইভাবে দেখা মানে করা যাচ্ছে না, চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যদি 1-2 মিনিট যদি কথা বলার সুযোগ পাই, সামনের দিনে অবশ্যই পাবো। এর আগের মুখ্যমন্ত্রীকে তো পেতাম না নাগালে, থাকলেও কথা বলতেন না, সিরিয়ালের নায়ক নায়িকাটা পাশে থাকতো, তাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন, কিন্তু বঞ্চিতদের সাথে কথা বলতেন না। তো অনেকে অনেক কথা বলবে, অনেকেই যারা নিয়োগে আসতে পারছে না তারা বিভিন্ন কমেন্ট করবে, অনেকেই 4 তারিখের পর অনেকেই রং পরিবর্তন করবে। কিন্তু এই চোখে চোখ রেখে একের পর আন্দোলন, ভোটের দিনেও পর্যন্ত, আমার 4 তারিখের পোস্টগুলো আপনারা দেখবেন,
সেটা কিন্তু করে গেছি। এখন পরিষ্কার কথা, আমাদের একটাই দাবি, কে কোথায় কি বলছে কিচ্ছু জানি না, কারা কবে ডিএলএড করেছে, কারা কবে কি বলছে, কারা এই চলতি নিয়োগ বাদ দিতে চাইছে সব বুঝি না। চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগে যে কয়েকটা জেলা, ওদিকে কোচবিহার থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে হাফ জেলা ইন্টারভিউ হয়েছে আর হাফ বাকি আছে, সে হাফ কিভাবে শুরু হয় সেটা করতে হবে। আর এক্সট্রা কারিকুলামের বিষয়টা বলি, অনেকে বলছে এটা নিয়ে, হ্যাঁ এক্সট্রা কারিকুলাম অনেকেই করেছে, বিভিন্ন দিক থেকে হয়তো বই বের করে থাকতে পারবে, সবাই চেষ্টা করবে নিজের জায়গা থেকে, সবাই প্রত্যেকেই চেষ্টা করবে নিজের জায়গা থেকে একটা নাম্বার পাওয়ার, কিন্তু ভেরিফিকেশন কিন্তু সেই হারে হচ্ছে। আপনারা দেখান তো কতজন ফলস এক্সট্রা কারিকুলাম দিয়ে তারা নাম্বার পাচ্ছে। আজ দেবেন কিন্তু আগামীকাল চাকরি থাকবে না, আগামীকাল চাকরি থাকবে না। শুধু এই কারণে তো একটা প্রসেস বাতিল করার জন্য উঠে পড়ে লাগলে হবে না। আজকে প্রসেস কোনোভাবে যদি চেঞ্জ হয়, আমরা কোনোভাবেই চাইবো না, কোনোভাবে যদি চেঞ্জ করে তাহলে কিন্তু আগামী দিনে দেখতে পাবেন ইন্টারভিউ এবং পরবর্তী মানে প্রাইমারি শিক্ষক নিয়োগের এই যে 58,000 ফর্ম ফিল আপ, তখন কত ফর্ম ফিল আপ হয় দেখুন। যারা প্রসেসে আসতে পারছে না, যারা প্রসেসে ইন্টারভিউ দিতে পারছে না, কারণ দীর্ঘদিন তো রাজ্যে নিয়োগ হয়নি, দীর্ঘদিন তো নিয়োগ হয়নি, রাজ্যে নিয়োগ দেয়নি, তো সকলেই কিন্তু নিজের জায়গা থেকে চেষ্টা করবে। এবার তারা বিভিন্নভাবে, আমরা আটকাতে গেলে আমাদের নিয়ে দু চারটে কথা বলবে, ভালো মন্দ কথা বলবে, এটা স্বাভাবিক। সেটা প্রত্যেকের জায়গায় আমি যদি ইন্টারভিউ না আসতে পারতাম তো আমিও বলতাম। তো সেই জায়গায় এটা দিয়ে বিরক্ত হয়ে লাভ নেই, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব চলতি নিয়োগ কোনোভাবে নতুন করে শুরু হতে গেলে এ অনেক আইনি জটিলতা তৈরি হবে। আমার থেকে বড় বড় আইনজ্ঞ আছেন, না আমি তো আইনজ্ঞ কিছু না, আমার থেকে বলাটা ভুল হবে, কিন্তু চলতি একটা নিয়োগ যেখানে এক মানে এক শ্রেণী ইন্টারভিউ দিয়ে ফেলেছে, ভিডিও ক্যামেরার সামনে অন দ্য রেকর্ড, মানে ইয়ে হয়েছে, অন দ্য রেকর্ড ইন্টারভিউ দেওয়া হয়েছে। তো সেটা আমরা তুলে ধরছি বিভিন্ন জায়গায়, এখন সামনের দিনে দেখা যাক, কারণ এই প্রসেস ভেঙে নতুন করে করতে গেলে দেখুন জটিলতা তৈরি হতে বেশিক্ষণ সময় লাগে না। কিন্তু চলতি শিক্ষক নিয়োগ যদি চালু থাকে, চলতি শিক্ষক নিয়োগ বাকি জেলাগুলোর ইন্টারভিউ হয়, বা যে ইন্টারভিউগুলো হয়েছে সে তার প্রসেস কি, সরকারকে তো আমরা চাপিয়ে দিতে পারি না কোনো কিছু, সরকারের তো নির্দিষ্ট একটা ভাবনা আছে, তাদের এক্সপার্টরা আছেন, তারা নিশ্চয়ই বিষয়টা নিয়ে ভাবছেন, অলরেডি ভেবেছেন। পিটিআর 2025 এটা কি হবে সামনের দিনে বলতে হবে, কিন্তু মানে আমরা যারা দীর্ঘদিন ধরে এই ইন্টারভিউ দিয়েছি বা দেব, যে অপেক্ষায় আছি, তারপরেও যারা চাইছে যে এটা বাতিল হোক, আজ যাই হোক তারা বঞ্চিতদের পক্ষে না। এইবার যে কথাটা বলছি, প্রায় প্রায় 44,811 বা এরকম ধরনের শিক্ষা খাতে কিন্তু এবারে প্রায় 45,000 কোটি টাকা স্কুল শিক্ষা খাতে কিন্তু দেয়া হয়েছে আগামী মানে মার্চ মাস পর্যন্ত। আপনারা ভাবছেন হয়তো নিয়োগ হবে কি হবে না, দেখুন ভালো করে কথা কথা বলি, আমাদের কত কত কোটি টাকা, আমাদের যে প্রাইমারি শিক্ষক যে নিয়োগ হয়েছিল, এই যে 2025 সালে তৃণমূল সরকার কত কোটি টাকা বরাদ্দ করেছিল প্রাথমিকের নিয়োগের জন্য, বলতে পারবেন কেউ?
মনে হচ্ছে 6,000 কোটি টাকা। তো সেটা শুধুমাত্র নিয়োগের জন্য দেয়া হয়েছিল। আর স্কুল শিক্ষা খাতে ডবল ইঞ্জিন সরকার সেটা করেছে প্রায় 44,800, খুব সম্ভব 45,000। এটা সামনের এই 8-9 মাসের মধ্যে এই টাকাটা শেষ হবে। এই চলতি নিয়োগ হওয়ার পর, যদি চলতি নিয়োগটা দ্রুত শেষ হওয়ার পর আবার টেট হবে, আবার নিয়োগ হবে, যারা ভাবছেন যে মানে আগের সরকার মনে করছেন তারা ভুল হবে। এই সরকার কিন্তু এ কটা বছর মানে এই যে বরাদ্দ, যে মানে অর্থ বরাদ্দ হয়েছে অর্থবর্ষে, সেই বরাদ্দ টাকা কিন্তু খরচ করতে হবে। সেখানে কিন্তু দেখুন, কোনো হাই স্কুল কিন্তু বন্ধ হয়নি। আপনার বাড়ির পাশে কোনো জুনিয়র হাই স্কুল বন্ধ হয়নি। আপনার বাড়ির পাশে কোনো 11-12 স্কুল বন্ধ হয়নি। আপনার বাড়ির পাশে কোনো মাধ্যমিক স্কুল বন্ধ হয়নি। আপনার বাড়ির পাশে কিন্তু প্রাথমিক স্কুল বন্ধ হয়েছে। আপনার বাড়ির পাশে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়েছে। আর এই শিশু শিক্ষা কেন্দ্র যেগুলো আছে, আমার সরকারের কাছে অনুরোধ, এই শিশু শিক্ষা কেন্দ্রের কারণে অনেক প্রাইমারি স্কুল কিন্তু বন্ধ হচ্ছে। এই কারণে বাড়ির পাশে এসএসকে পেয়ে যাচ্ছে, সেখানে বাচ্চারা শুধুমাত্র খিচুড়ি খাওয়া, বাচ্চারা শুধুমাত্র মিড ডে মিল খেয়ে বাড়ি চলে আসছে। সেখানে কারা পড়ান? আমাদের ঠাকুরমা, আমাদের দিদিমার বয়সে অনেকে আছেন, তাদেরকে বিকল্প পথ তৈরি করে তারা নিজেরাই বলছে, আমি অনেক স্কুলে গেছি, এসএসকেতে গেছি, স্কুল বলছি, শিশু শিক্ষা কেন্দ্রে, তারা নিজেরাই বলছে না আছে বাথরুম, না ঠিকঠাক বরাদ্দ হয় আমাদের জন্য, সেখানেও বাচ্চারা থাকছে না, বাধ্য হয়ে মানে মানে গার্জেনরা বেসরকারি স্কুলে পাঠাচ্ছেন। তাই শিশু শিক্ষা কেন্দ্রগুলোর যারা ম্যাডাম আছেন, বয়স্ক সবাই, একবারই মনে হচ্ছে নিয়োগ হয়েছিল সিপিএমের আমলে, তাদের বয়স হয়েছে, ঠাকুরমা দিদিমা মাসিমাদের বয়স হয়েছে, তাদেরকে বিকল্প কোনো রাস্তা বের করে দিয়ে এই শিশু শিক্ষা কেন্দ্রের মানে যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে প্রাইমারি স্কুলে আনা হোক। আর বেসরকারি স্কুলে আর সরকারি বই দেবেন না। বেসরকারি স্কুলে সরকারি বই যাচ্ছে, সরকারি এর আগে সরকার বেসরকারি স্কুলে বই দিয়েছে, সরকারি বই তাদেরকে দেওয়া হয়েছে। আর প্রাইমারি স্কুলে মুখ থুবড়ে পড়ে আছে রাজ্যের জেলায় জেলায়, বিভিন্ন প্রত্যন্ত গ্রামে। আজকে স্কুলগুলো, প্রাইমারি স্কুল আগে কি মানে প্রত্যেকেই ওখান থেকেই তৈরি হয়েছে বড় বড় মানে ব্রেন, ওখান থেকে তৈরি হয়েছে আগামী দিনের ভবিষ্যৎ। প্রাইমারি স্কুল, সরকারি স্কুল। আজকে আপনারা ভাবুন যে এই কয়েকটা বছরে কিন্তু বেসরকারি স্কুলের বাড়বাড়ান্ত হয়েছে। প্রাইমারি স্কুলে যখন শিক্ষক নিয়োগ হচ্ছে না, প্রাইমারি স্কুলে যখন কাঠামো উন্নয়ন হচ্ছে না, প্রাইমারি স্কুলে যখন কম্পিউটারাইজ করা হচ্ছে না, কম্পিউটার পাচ্ছে না বাচ্চারা, আর প্রত্যেক মানে গার্জেনদের কাছে তাদের সন্তান, তাদের কিন্তু তারা সবাইকে আগে রাখে। সন্তান যে ভ্যান চালায়, রিক্সা চালায়, যারা চাওয়ালার দোকানদার, প্রত্যেকেই দেখবেন নিজের সন্তানদের প্রতি কিন্তু অনেক সচেতন। কোথায় ভালো মাস্টার দিলে হবে, নিজে না খাক, কোন স্কুলে গেলে কম্পিউটারটা শিখতে পারবে, কোথায় একটু ইংলিশ শেখায়, তারা কিন্তু বেসরকারি স্কুলের দিকে এগিয়ে গেছে। আর সরকারি স্কুলগুলো আস্তে 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 বন্ধ হয়ে গেছে। কোনো স্কুলে শিক্ষক রয়েছে, শিক্ষার্থী নেই। কোনো স্কুলে শিক্ষার্থী ছিল কিন্তু শিক্ষকের অভাবে তারা অন্য জায়গায় চলে গেছে। তো এই ঘটনাগুলো কিন্তু হয়ে গেছে, বাম আমলের শেষ থেকে শুরু হয়েছে, আর তৃণমূল আমলে পুরোটাই শুরু হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এদের এমএলএ এমপি তাদের সন্তানরা কিন্তু পড়েনি। আপনারা হিসেব করে দেখুন, প্রাইমারি স্কুলে কারা পড়ে, প্রাইমারি স্কুলে কারা পড়ে, অবৈতনিক বিদ্যালয়ে কারা পড়ে। দেখুন, চা রিক্সাওয়ালা, এটা একটা হয়ে এসছে গত 15 বছরে। রিক্সাওয়ালা, চাওয়ালা, কেউ কারোর বাড়ি কাজ করে, তাদের ছেলে মেয়ে
তারপর এই সব মধ্য নিম্নবিত্ত ঘরের সন্তানরা। কিন্তু যারা মাস্টাররা আছেন প্রাইমারি স্কুলে, তারা দেখবেন বেসরকারি স্কুলের মাস্টারের তুলনায়, বেসরকারি স্কুলের শিক্ষকের তুলনায় অনেক গুণে তারা মেধা, অনেক গুণে তারা প্রতিভা সম্পন্ন। প্রত্যেকেই টেট উত্তীর্ণ, ডিএলএড, এবং তারা একটা টেট উত্তীর্ণ করতে গেলে, হতে গেলে এমনি এমনি তো হয় না। 2 বছরের প্রশিক্ষণ, টেট উত্তীর্ণ, আর দীর্ঘদিন পর যখন যারা চাকরি পাচ্ছে, তারা কিন্তু তাদের যে কর্মস্থল, শিক্ষক মানে যে অবৈতনিক বিদ্যালয়, সেটা কিন্তু তারা মন্দির হিসেবে দেখে। সবাই চায় যে আমার স্কুলের একটা মানে শিক্ষার্থী ভালো হোক। সবাই কিন্তু মানে তাদের নিজের যতটুকু সম্ভব দিয়ে কিন্তু, বেস্ট দিয়ে কিন্তু তাদেরকে শেখাচ্ছে। এইটা ফিরিয়ে, নবগঠিত সরকারের কাছে অনুরোধ, এটা ফিরিয়ে আনতে হবে। যে প্রাইমারি শিক্ষক, সেই বাম আমলের প্রথম দিকে যে প্রাইমারি মানে অবৈতনিক বিদ্যালয়ে আমরা প্রত্যেকে পড়াশোনা করেছি, প্রত্যেকে গেছি। আমি তো মিড ডে মিল কোনোদিন খাইনি, কিন্তু আমরা কিন্তু প্রাইমারি স্কুলে পড়তাম। তখন একটা প্রাইমারি স্কুলের এখন আলাদা একটা ব্যাপার ছিল। ওই স্কুল ছাড়া আপনারা কোথাও পড়তে পারবেন না। মুখ্যমন্ত্রী বলেছেন যে এই প্রাইমারি স্কুলে পড়তেই হবে। এটা বাস্তব কথা, এটা প্রয়োজন রয়েছে। কারণ সামনের দিনে এই বেসরকারি স্কুলগুলো যেভাবে মাথা ছাড়া দিচ্ছে, এই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়গুলো, প্রি প্রাইমারি স্কুলগুলো কিন্তু বন্ধ হচ্ছে। আর যার ফলে এই নিয়োগের রাস্তাটা কিন্তু অনেক বন্ধ হয়ে যাচ্ছে। অনেক জায়গায় সত্যি, অনেক জায়গায় টিচার কিন্তু অনেকটাই বেশি, শিক্ষার্থী নেই। এটা কিন্তু বাস্তব ফ্যাক্ট, কিন্তু এটা বলছি আমি। আপনি শহরের দিকে অনেক স্কুল রয়েছে যেখানে শিক্ষক আছে, শিক্ষার্থী নেই। শিক্ষকের বসার জায়গা নেই। আমি ডিপিএসসিতে গিয়েছিলাম উত্তর 24 পরগনা, সেখানে আলোচনা হচ্ছিল। তো আমাকে বলছিলেন ডিআই যে আপনার বাড়ি হিঙ্গলগঞ্জ, তো আপনি হিঙ্গলগঞ্জের স্কুল দেখে হয়তো ভাবছেন যে হিঙ্গলগঞ্জের স্কুল দেখে, হিঙ্গলগঞ্জের পারিপার্শ্বিক স্কুল দেখে, সুন্দরবন প্রত্যন্ত গ্রামের সাহেবখালী, দুলদুলি, কুমিরমারি বা এইসব স্কুল দেখে আপনারা ভাবছেন হয়তো শূন্য পদ আছে। কিন্তু আপনি আবার যখন বারাসাত চলে আসবেন, কলকাতা, দমদম, বরাহনগর এর পাশে চলে আসবেন, দেখবেন শিক্ষার্থী নেই। স্কুল আছে, শিক্ষক আছে, শিক্ষকের বসার জায়গা পাচ্ছে না। মানে এত শিক্ষক বেশি হয়ে গেছে। পরে চাকরি পাওয়ার পর প্রত্যেকেই চায় যে গ্রাম থেকে শহরের কাছাকাছি আসতে। শহরের বাড়ি, অনেকে শিক্ষক আছে বাড়ি গ্রামে, বাড়ির পাশে স্কুল ছেড়ে কিন্তু শহরের দিকে এসে থাকছেন। তো এই জায়গাগুলো এই ডবল ইঞ্জিন সরকার একটু ঠিক করবেন আশা করছি। শিক্ষার্থী আছে, শিক্ষার্থী কিন্তু কমছে না। প্রাইমারি স্কুল কম্পিউটার থাকুক প্রত্যেকটা স্কুলে, একটু ইংলিশের দিকে জোর দেওয়া হোক, আর প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের পাঠানো হোক পর্যাপ্ত। দেখবেন দিকে দিকে প্রাইমারি স্কুল আবার জনজোয়ার তৈরি হবে। প্রত্যেক প্রাইমারি স্কুলের দিকে মানুষ ঝুঁকবে। এমনও তো আছে আমার এই বসিরহাটে যেখানে আমি থাকি, এখানে সাইপালা বলে একটা স্কুল রয়েছে। যে সাইপালা স্কুল যে কোনো মানে এটা সরকারি প্রাইমারি স্কুল, তো যে কোনো বড় বেসরকারি স্কুলকে হার মানিয়ে দেবে। সেখানে ভর্তি হতে পারবেন না, যে কেউ ভর্তি হতে পারবে না, এমন লেভেলের পড়াশুনো হয় সেখানে। তো এই লাইফটা এই কারণেই যে যথেষ্ট সরকার প্রায় 45,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আগে যে প্রাইমারি শিক্ষকের 6,000 কোটি টাকা ছিল। স্কুল শিক্ষা খাতে এটা প্রাইমারির পরিকাঠামো কিছুটা উন্নত হবে আমাদের দিক থেকে। আমরা সাজেশন দেব সরকারকে। আমাদের দিক থেকে যেহেতু দীর্ঘদিন ধরেই আমরা এই 2018 সাল থেকে যারা এই পথে আছি, স্বপ্ন নিয়ে আছি, আমাদের দেখে দেখে একটা অভ্যাস হয়ে গেছে। মানে দেখে দেখে একটা, যে প্রাইমারি স্কুলগুলোর অবস্থা কি
কি হলে আরও উন্নত হতে পারে। আর সামনের দিনে যাতে একটা, এই শুধু 13,421 নয়, এর সাথে শেষ পর্যন্ত প্যানেল বের হওয়ার আগে পর্যন্ত, প্যানেল বের হওয়ার দিন পর্যন্তও কিন্তু ভ্যাকান্সি সরকার দিতে পারে, পোস্ট ক্রিয়েট করতে পারেন। যেহেতু পঞ্চম শ্রেণীর একটা কেস আমাদের আছে, যে এর আগের সরকার যে এলিমেন্টারি এডুকেশন 1 to 5, কিন্তু সেই আমলে হাই স্কুলে 5 ঢোকানো আছে, প্রাইমারি স্কুলে 5 আছে, কোনো প্রাইমারি স্কুলে 5 আছে, কোনো প্রাইমারি স্কুলে 4 পর্যন্ত আছে, আবার হাই স্কুলে 5 রয়েছে। এরা জগাখিচুড়ি পরিস্থিতি ছিল। তো এলিমেন্টারি এডুকেশনের মধ্যে 5টায় যেহেতু আমরা কেসে, কলকাতা হাইকোর্টের কেসের মাধ্যমে আমরা কিছু স্কুল 2225টা স্কুল ওটা করতে পেরেছি। সামনের দিনে সরকার চাইলে পারবেন এই পঞ্চম শ্রেণীকে যখন এলিমেন্টারি এডুকেশনের আওতায় নিয়ে আসবেন, অটোমেটিক্যালি ভ্যাকান্সি বৃদ্ধি হবে। আজকের ডেটে আমি একটা কথা বলি, দেখুন, আর যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন একটা কথা, আপনারা হয়তো সেটা শোনেননি বা শুনেছেন অনেকে, যে হাইড ভ্যাকেন্সি, যে কোনো ভ্যাকেন্সি লুকিয়ে রাখা যাবে না। এটা কিন্তু এর আগে কিন্তু সরকার লুকিয়ে রেখেছে। যাদের যখন প্রয়োজন হয়েছে, 16,500 নিয়োগ হয়েছে, রাতারাতি ভ্যাকান্সি ক্রিয়েট করা হয়েছে 16,500 ক্ষেত্রে। যে 14 টু 50,000 নিয়োগ হলো 2016 সালে, আবার সেটা করোনার সময় যেদিকে চারিদিকে স্কুল বন্ধ ছিল, চারিদিকে যখন কোভিডের কারণে স্কুল বন্ধ, সেই আমলে, মানে সেই অবস্থার মধ্যে, সেই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে রাতারাতি পোস্ট ক্রিয়েট করে 16,500 নিয়োগ হয়েছিল সেই 14 টেট থেকে। কি এমন মধু ছিল? ওদিকে 48,000, আবার 16,500, আবার এই 2017 টেটের সাথে আবার সুযোগ পেয়েছে। এসব বলতে গেলে লাইভে এক শ্রেণী কিন্তু আমার যথেষ্ট সমালোচনা, যথেষ্ট পিছনে কথা বলে, কিন্তু বাস্তবে কি এটা সত্য কথা। তারা মনে মনে মানে সামনাসামনি কিছু বললেও মনে মনে কিন্তু ভাবছে যে সঠিকই 2014 থেকে পরপর 3-4 বার নিয়োগ হয়েছে। আর 2022-এর টেট আজকে একভাবে ফেলে রাখা হলো স্বচ্ছ বলেই। তাই বললাম, এই যেটা বলছিলাম, 16,500 রাতারাতি পোস্ট ক্রিয়েট হয়েছে। সরকার চাইলে নতুন পোস্ট ক্রিয়েট করতে পারেন, সামনের দিনে হবে, এটুকু আশা। আর আমাদের দিক থেকে যেটুকু যা বলার, নতুন সরকার, নবনির্বাচিত সরকার যেটুকু বলার ডেপুটেশনের মাধ্যমে, আর যদি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে একবার সুযোগ পাই, চেষ্টা চালাচ্ছি, অ্যাপ্লিকেশন করে আসছি যে স্যার আসলে একটু দেখা আমাদের একটু জানাবেন। বিকাশ ভবনেও সেদিনে যাওয়া হয়েছিল, প্রায় কোনো না কোনো সময় কেউ না কেউ যাচ্ছে, হয়তো লাইভ করা হচ্ছে না, হয়তো ফেসবুকে কিছু জানানো হচ্ছে না, কিন্তু আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যে এই চলতি নিয়োগে যদি এই 58,000, এটা কত হতে পারে ব্যালেট ক্যান্ডিডেট, তো এইখানে যদি কিছু ভ্যাকান্সি বাড়ে, তাহলে দীর্ঘদিন ধরে যারা বসেছিল, যারা বয়স পেরিয়ে গেছিল, বয়স পেরিয়ে যেতে চলেছে, তারা হয়তো চাকরির মুখটা দেখতে পাবে। কিন্তু ভেঙে কোনো কিছু করতে গেলে, এই যে বয়স্ক ক্যান্ডিডেট যারা আছে, আর ভেঙে করতে গেলে সামনের দিনে কারা কারা আসবে আপনারা বুঝতেই পাচ্ছেন। আমি এটা আর আলাদা করে কিছু বলবো না। এদিকে 5 বছর বয়স বাড়ানো হলো, সেখানে ওভার এজ যারা আছেন তারাও নিয়োগে আসবে, আপনার ম্যাটে যারা আসবে তারাও আসবে, আপনারা পরবর্তীতে যারা এখন ডিএলএডের রেজাল্ট বেরোচ্ছে তারাও আসবেন, আপনারা যারা মানে পরবর্তীতে ডিএলএড করেছে, বিএড ক্যান্ডিডেট বিভিন্ন জায়গা থেকে, তারাও আসবে। তো পরপর আমি কারণ নাম বলছি না, এটা বলবো, আর এখন প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হবে। কারণ এখন বিশাল, মানে হোয়াটসঅ্যাপে এই এত বছর যে একদম মানে রুট লেভেল থেকে সকলকে সংঘবদ্ধ করে
একদম সেই কোচবিহারের প্রত্যন্ত গ্রাম, আপনার পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের মেয়েরা যারা কোনোদিন কলকাতা দেখেনি তারাও কিন্তু আমাদের ডাকে এসছে। প্রথম দিকে এই 5 জন নিয়ে 7 জন নিয়েই কিন্তু কলকাতা রাজপথে আন্দোলন হতো, আমরা পিছনের ভিডিওগুলো মাঝে মাঝে দিই। কিন্তু আজকে ছোট্ট ছোট্ট গ্রুপ হয়েছে, কেউ এসসি গ্রুপ, কেউ এসটি গ্রুপ, কেউ ওবিসি গ্রুপ, কেউ ইডব্লিউএস গ্রুপ, কেউ ওবিসি এবি গ্রুপ, কেউ জেনারেল গ্রুপ, কেউ মানে ফিমেল 33% যে রিজার্ভেশন সেই গ্রুপ। এখন ছোট্ট ছোট্ট গ্রুপ হয়েছে, আর ছোট্ট ছোট্ট নেতা মন্ত্রী সবাই তৈরি হয়েছে। সবাই যে এটা করলে এটা কেস হবে, এটা করলে এটা কেস হবে। আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটাই বার্তা দিই, নিয়োগ কিন্তু এটা হওয়ার পর আর একটা হবে। এই নিয়োগ হয়ে গেলে দেখবেন অটোমেটিক্যালি এই বছরে দেখবেন টেট ঘোষণা হবে, একটা প্রাইমারি টেট হবে। ইন সার্ভিসদের বিষয়টা নিয়ে তো আপনারা বুঝতে পারছেন, এই প্রাইমারি টেট হবে, আবার নিয়োগ নোটিশ আসবে দেখবেন সামনের বছর মার্চ এপ্রিল মাস নাগাদ, দেখবেন আবার নিয়োগ দেবে প্রাইমারিতে। এরা চলতে থাকবে, এত হাজার কোটি টাকা, এগুলো তো 7-8 মাসের মধ্যে এগুলো কাজ করতে হবে। দেখুন পরপর নিয়োগ হবে, একটু সময় লাগছে। তাই বলবো এই 82 থেকে 89 একে বাদ দাও, ওকে বাদ দাও, ওবিসি ও আছে ওকে বাদ দাও, এই চিন্তা ভাবনাগুলো একটু ত্যাগ করুন। আজকে আপনারা হয়তো যারা বাদ দেয়াদের খেলা খেলছেন, যারা তারাও তো আইনি পথে সাহায্য করেছে, তারা কলকাতার রাজপথে আন্দোলন করেছে। তাই এক শ্রেণী যারা লড়াই করেছে তারা যদি এখন বাদ দেওয়ার চেষ্টা করেন, আইনি জটিলতা তৈরি করেন, আরও যদি 6 মাস আটকে থাকে, তাহলে কি হবে আর শেষ পর্যন্ত বুঝতে পারছেন। এই নিয়োগটা হোক, সামনের নিয়োগগুলো আবার শুরু হবে। আর এইভাবে কাউকে পিছন থেকে এ করা, একে বাদ দেবো ওকে বাদ দেবো, যারা অলরেডি নিয়োগে ভ্যালিড ক্যান্ডিডেট যারা আছে প্রত্যেকে ইন্টারভিউ পাক, এটা প্রত্যেকে এ করুন। হয়তো আপনারা কেউ চাকরি পাবেন, হয়তো এক শ্রেণীর চাকরি পাবেন না, হয়তো আপনারা দুধে ভাতে থাকবেন, তারা শাক ভাতে থাকবে, কিন্তু মানুষের গড় আয়ু কিন্তু এক। এই কথাটা শুনে রাখবেন, মানুষের গড় আয়ু কিন্তু এক। আমি চাকরি পাবো কিনা জানি না, মানে কি হবে কিছুই জানি না, সামনের দিনে কি হতে চলেছে সেটাও কিছু জানি না, কিন্তু মানুষের গড় আয়ুটা কিন্তু এক, কাউকে বাঁধবে না। কেউ দুধে ভাতে থাকবে, কেউ শাক ভাত খাবে, কিন্তু কাউকে পিছন থেকে ক্ষতি করতে যাবেন না। যারা অলরেডি প্রাইমারি শিক্ষা পর্ষদ অনুযায়ী যারা ভ্যালিড ক্যান্ডিডেট, এরা থাকুক নিয়োগে। এই নিয়োগে কি করে আরো 10,000 ভ্যাকান্সি বৃদ্ধি হয়, এই নিয়োগে কি করে আরো 15,000 ভ্যাকান্সি আনা যায়, সেটা সরকারের হাতে পায়ে ধরে, সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে পায়ে ধরে, শিক্ষামন্ত্রীর হাতে পায়ে ধরে সেটা করতে হবে। আর নতুন করে শুরু করলে একটা ইতিহাস তৈরি হবে, এটা আপনারা পরে দেখে নেবেন। এটাই বলে শেষ করলাম। এখন সবাই অনেকেই অনেক কিছু বোঝেন, ক্যান্ডিডেট যারা আছেন, কিন্তু যারা ভাবছেন যে এই নিয়োগটা বাতিল করে নতুন মানে নতুন রোস্টার বা নতুন রোস্টার বল নতুনভাবে যে এগুলো মানে নতুন প্রসেস, যে গেজেট, নতুন গেজেট একটা বের হয়েছিল, সেই শুরু করব, খুব ভালো কথা। নিয়োগ আবার হবে মার্চ এপ্রিল মাসে, হয়তো নিয়োগ নোটিশে আসবে, কিন্তু এটা শুরু করতে গেলে কিন্তু, যদি শুরু করার জন্য কেউ চেষ্টা করেন, এটা যদি হয়ও, আগামী দিনে কিন্তু দেখবেন এই প্রসেস কিন্তু আরও ডিলে হবে, এই প্রসেস কিন্তু আরও ডিলে হবে। মানুষ এখন বুঝবেন না, এটা আমি বারবারও বলছি, এখন বুঝবেন না, পরে কিন্তু বুঝবেন। আর সরকার চায় নিয়োগ দিতে, আর যদি আইনি জটিলতা হয় এখানে সরকারেরও কিছু করার নেই। আইনি জটিলতা হলে কোনোভাবে কোনো কারণ স্থগিত হয়ে গেলে তখন কিন্তু প্রত্যেকেই কিন্তু আমরা এর ডেপ্রাইভ হব। যতক্ষণ না পর্যন্ত বিচার থেকে, যতক্ষণ না পর্যন্ত আইনি পথে যেটাকে ক্লারিফিকেশন না আসবে,
ততক্ষণ কিন্তু শুরু হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এমপি এমএলএ মন্ত্রীদের কাছে যে দাবিগুলো জানাচ্ছি, যে বাকি থাকা কিছু জেলার ইন্টারভিউ হয়েছে, বাকি রয়েছে, সেই ইন্টারভিউগুলো শুরু হোক। এটুকুই বলে শেষ করলাম। আপনারা যদি কারো কেউ কিছু বলতে চান বলতে পারেন। সবচেয়ে বড় কথা, কেউই কিন্তু ভালো নেই, এটা কিন্তু মানতে হবে। আমার তো সারাদিন ফোন আসে, তো সেটা তো বুঝি ভালো করেই। এই নিয়োগটা হয়ে যেত, এই নিয়োগটা করে যেতে পারতো, কিন্তু ওভার কনফিডেন্স আর টাটা বাই বাই জানিয়ে দিয়েছে। বঞ্চিতদের নিয়ে ছেলে খেলা, তাদেরকে ঝুলিয়ে রাখা হলো এক প্রকার। সেপ্টেম্বর মাসে নোটিফিকেশান, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে শুরু হলো, প্রায় 3-4 মাস পরে ইন্টারভিউ শুরু হলো। আমি বলেছিলাম যে এই বছরে শুরু হবে, ওই আমরা তো ভেবেই নিয়েছিলাম যে ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ শেষ হয়ে যাবে, আমাদের প্যানেল বেরিয়ে যাবে, আমরা হয়তো ভোটের ডিউটি করতে যাব, বা আমরা এইরকম ভাবনা তো ছিলই। কিন্তু এটা একটা পুরোরূপ একদম একটা খেলা করে, তারা একদম মানে খেলা করে বেরিয়ে গেল। কিন্তু বললাম না যে যারা এই চালাকি করে না, তাদের শেষ পরিণতিটা এমনই হয়। সেটা বঞ্চিতরা করে দেখিয়েছে। নিয়োগ ছাড়া এই বিধানসভা ভোটটা হলো পুরো নিয়োগ ছাড়া, ওভার কনফিডেন্স। সেই রকম সাধারণ মানুষ জবাব দিয়েছে, এই বঞ্চিতদের পরিবার জবাব দিয়েছে। এখন এই নবনির্বাচিত সরকারের কাছে অনুরোধ, আমাদের যারা আছেন টেট উত্তীর্ণ, ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত, এদের একটা ভালো ভ্যাকান্সি দিয়ে নিয়োগ হোক, এই চেষ্টাই কিন্তু এখন আমরা করে যাচ্ছি। আর যারা আন্দোলনের কথা বলছেন, দেখুন সময় দিতে হবে। পরিষ্কারভাবে আন্দোলন নিয়ে যে বার্তাটা আমি দিতে চাই, দেখুন এখনো 2 মাস হয়নি, সরকার এসছে। আর সবচেয়ে বড় কথা, যেভাবে বরাদ্দ করেছে বিভিন্ন খাতে, আমি বললাম 45,000 টাকা, 45,000 কোটি টাকা, মানে আমাদের এই স্কুল শিক্ষা খাতে। ভাবতে পারছেন? এটা শুধু 5 বছরের জন্য না, অনেকে ভুল করছেন, এটা মার্চ মাসের মধ্যে, মার্চ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে। আপনারা যদি পারেন, প্রত্যেকের উদ্দেশ্যে অনুরোধ, বার্তা দিচ্ছি, যদি পারেন বিভিন্ন, আপনারা তো 23 জেলায় লাইভ দেখছেন, তো বিভিন্ন জায়গায় তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যান। কারোর মানে কারোর বাবা, কেউ বাবা, কাকা বা কেউ যদি আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে পরিচিত থাকেন, তো এই বিষয়টা তুলে ধরবেন। এটা দেখুন, সবসময় কলকাতা ওরিয়েন্টেড বা আন্দোলনটাই কিন্তু শেষ কথা না। আপাতত আন্দোলন নিয়ে কোনো কিছুই ভাবছি না। আমার পক্ষ থেকে একদম পরিষ্কার জানাচ্ছি, সরকারকে সময় দিতে হবে। এত হাজার বরাদ্দ, এটা সব খরচ হবে, নিয়োগের বিষয়টা আলোচনার মাধ্যমে সম্ভব। আমরা বিভিন্ন দিকে যারা আছেন, কেউ না কেউ তো পরিচিত। মনে করুন আজ আমাদের বসিরহাটে শ্রমিক ভট্টাচার্য স্যার এসেছিলেন, উনি অসুস্থ আরেকজনকে দেখতে এসেছিলেন। ঠিক আছে, এরকম যে যেখানে পারবেন, কোথাও না কোথাও তো মুখ্যমন্ত্রী যাবেন। যদি পারেন একটু ডেপুটেশনটা চেয়ে নেবেন, দুটো কথা যদি বলতে পারেন, ডেপুটেশন নয়, মুখেও যদি বলতে পারেন যে স্যার, এই প্রাইমারি শিক্ষক এই 18 সাল থেকে বসেছিলাম আমরা টেট উত্তীর্ণ হয়েছি 2022 সালে, তো এই ভ্যাকান্সি খুব কম দিয়েছে, কিছু ভ্যাকান্সি বাড়িয়ে স্যার এই নিয়োগটা, ইন্টারভিউটা শুরু করুন স্যার। একটা কথায় কিন্তু কাজ হয়। আর মাননীয় মুখ্যমন্ত্রী যদি একবার বলে দেন, ইন্টারভিউ কিন্তু সময় নেবে না, এটা আমি বলে দিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী যদি বলে দেন, ইন্টারভিউ কিন্তু একদম একেবারে সময় নেবে না কিন্তু। আর এটা এবারে যে ইন্টারভিউ হবে, আপনারা হয়তো ভাবছেন যে সময় নেবে, এবারে যে ইন্টারভিউ হবে সেটা কিন্তু ঝড়ের গতিতে হবে।
কারণ এই সরকার কাজ করবে, এই সরকার এই এত হাজার কোটি টাকা বরাদ্দ, হাজার হাজার কোটি টাকা বরাদ্দ, এগুলো কিন্তু খরচ করবে। এই ইন্টারভিউ হয়ে শেষ হয়ে নিয়োগ হবে, হয়ে আবার টেট হবে, হয়তো ইন্টারভিউ চলাকালীন হয়তো টেট ঘোষণা হলো, প্রাইমারি টেট, আবার সেই টেট ঘোষণা হওয়ার পর যে কোয়ালিফাই হবে তাদের নিয়ে হয়তো মার্চ এপ্রিল মে জুন মাস নাগাদ হয়তো আবার একটা নিয়োগ দিল। এটা কিন্তু হবে। তাই বলবো যে এই চলতি নিয়োগ যাতে থাকে, আর চলতি নিয়োগের যাতে ভ্যাকান্সি বৃদ্ধি হয় কিছুটা, প্যানেল বের হওয়ার সময়ও যদি হয়, তার জন্য প্রত্যেকে জেলায় জেলায় আপনারা যারা আছেন কাছাকাছি, যারা মানে মানে সরকার বা মুখ্যমন্ত্রীর কাছাকাছি যারা থাকেন, তাদেরকে আপনারা বলুন, নিজের জায়গা থেকে সবাই চেষ্টা করুন। এটা বলেই শেষ করছি প্রত্যেকেই। হ্যাঁ, 649 649। আগের সরকার 613 কোটি টাকা, সরি। আর এবারে কিন্তু সেটা অনেক গুণ, অনেক গুণ। স্কুল শিক্ষা খাতে কিন্তু অনেক টাকা বরাদ্দ হয়েছে। প্রত্যেকে ভালো থাকবেন।